হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউপিএসসি ওয়ালা। তোমাদেরকে ডব্লিউপিএসসি ওয়ালাতে সবাইকে স্বাগত জানাই আমরা। আচ্ছা, পিছনে দেখতে পাচ্ছ আমরা মহাকুম্ভ 2025। তো এই যে মহাকুম্ভ 2025 এবার প্রয়াগরাজে হতে চলছে, সেটা নিয়ে সমস্ত বিস্তৃত আলোচনা হবে তোমাদের সাথে। সঙ্গে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কী ইম্পর্টেন্ট সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এবার এই যে সমস্ত ইনফরমেশানটা তোমাদের কাছে দেওয়ার জন্য আমি ডেকে নেব আমাদের সবচেয়ে প্রিয় রঞ্জন স্যারকে ডেকে নেব। আর রঞ্জন স্যার সমস্ত কিছু এক্সপ্লেন করবে যে এখানে কী কী রয়েছে। আমি তো খুবই ইন্টারেস্টেড, তোমরাও দেখো, তোমরা কিছু না কিছু এখান থেকে ভালো ইনফরমেশান পেয়ে যাবো। তো স্যার একটু চলে আসুন আপনি। থ্যাংক ইউ জিতু স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? তাহলে আমি তো ভালো আছি। তো এই মহাকুম্ভ, যেটা আপনি তো জানেনই, 144 বছরের ইন্টারভ্যালে কিন্তু এই মহাকুম্ভ হয়। 144 বছরের ইন্টারভ্যালে? আর স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যদি দেখি, এটাই কিন্তু প্রথম মহাকুম্ভ। তো বলুন কি কি জানতে চান আপনি? স্যার পুরো মহাকুম্ভ, এবার ধরুন মহাকুম্ভে তো বিভিন্ন কুম্ভ হয় ইন্ডিয়াতে, তো আপনি এটা বললেন 144 বছরের পর হয়, তার ইনফরমেশনটাও আমি জানতে চাই বা আমাদের স্টুডেন্টরাও জানতে চাই। প্লাস ওই কুম্ভগুলো কখন হয়, কোথায় কোথায় ইন্ডিয়াতে হয়, সমস্ত ইনফরমেশন আজই আপনি সমস্ত কিছু আমি আপনাকে এক্সপ্লেন করব। তো সবার আগে বলে রাখি যে এই মহাকুম্ভ এটা আমাদের ভারতের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যালের মধ্যে পড়ে। বিভিন্ন তীর্থযাত্রী থেকে শুরু করে বিভিন্ন সাধু সন্তরা কিন্তু এই পুণ্য স্নান করে এই তিথিতে। ঠিক আছে, স্নানটা কোথায় হয়? স্নানটা বিভিন্ন জায়গায় হয়, কিন্তু এই মহাকুম্ভ পার্টিকুলারলি একটা জায়গায় হয়, সেটা হচ্ছে প্রয়াগরাজ। আর এই প্রয়াগরাজ কোথায় অবস্থিত স্যার? ইউপিতে। একদম ঠিক। তাহলে জিতু স্যার কিন্তু একদম ঠিক বলেছে যে ইউপিতে কিন্তু প্রয়াগরাজে এই মহাকুম্ভের আয়োজন হয়। এছাড়া আমরা কিন্তু এই মহাকুম্ভ ছাড়াও বিভিন্ন কুম্ভ মেলা যেটা আমরা হয়ে থাকতে দেখি, এরকম অনেক কুম্ভ হয়ে থাকে স্যার, যেরকম অর্ধ কুম্ভ হয়, পূর্ণ কুম্ভ হয়। তো মহাকুম্ভ যেটা, সেটা কিন্তু এই 12 বছর পরপর যে কুম্ভ মেলা হয়, তো এই একটা পূর্ণ কুম্ভ মেলার 12টা এরকম যদি কুম্ভ মেলা হয়, তার পরবর্তীতে গিয়ে কিন্তু এই মহাকুম্ভ মানে 12 × 12 একদম 12 × 12 মানে 144 থেকেই এসেছে। ঠিক আছে, এটাও লজিক আছে একদম। তো এই যে নামকরণ মহাকুম্ভ, ঠিক আছে, তো আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই। অনেকেই ভাবে যে এই যে কুম্ভ, এই যে কুম্ভর সাথে কি এই কুম্ভকর্ণের কোনো রিলেশন আছে? না, সেটা আমি জানতে চাই আপনার কাছে থেকে যে কুম্ভর সাথে কি কুম্ভকর্ণের কোনো রিলেশন আছে? আমরা রামায়ণের একটা ক্যারেক্টার জানি, তাই না, কুম্ভকর্ণ। ঠিক আছে, যে ঘুমোতে ভালোবাসতো। অনেকেই ভাবে যে এই মেলাটা এতদিন পর পর হয়, তার মানে কি কুম্ভকর্ণের সাথে কি কোনো রিলেশন? না, একদমই নয়। এর একটা পৌরাণিক ব্যাখ্যা তো রয়েছে। ঠিক আছে, কেন 12 বছরের ইন্টারভ্যালে একটা পূর্ণ কুম্ভ আমরা মানে অর্গানাইজ হতে দেখি। তো সবার আগে তোমাদের বলতে চাইবো, তো এই কুম্ভ মেলা মূলত 4টে পবিত্র লোকেশনে কিন্তু আয়োজিত হয়। ঠিক আছে, কি কি না এখানে দেখতে পাচ্ছ, কোথায় না হরিদ্বার। হরিদ্বারটা কোথায় রয়েছে না? হরিদ্বার উত্তরাখণ্ডে। একদম তাই জিতু স্যার, ঠিক আছে, হরিদ্বার রয়েছে উত্তরাখণ্ডে। তারপর প্রয়াগরাজ, সেটা কোথায় রয়েছে না? সেটা রয়েছে এলাহাবাদ, মানে ইউপি। ঠিক আছে, এছাড়া নাসিক হচ্ছে কোথায় রয়েছে না? মহারাষ্ট্র। আর উজ্জয়ন যেটা, সেটা রয়েছে কোথায় না? উজ্জয়ন রয়েছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, উজ্জয়নের মহাকাল মন্দির একটা আছে। একদম এই 4টে লোকেশনে কিন্তু আমরা এই কুম্ভ মেলা মূলত আয়োজিত হতে দেখি। ঠিক আছে, এবার একটা লাইন এখানে পড়ছি, স্পেসিফিক অ্যাস্ট্রোলজিক্যাল অ্যালাইনমেন্ট অফ দ্য প্ল্যানেটস। এই যে আমরা খুব সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এই যে অ্যালাইনমেন্ট অফ এখানে প্ল্যানেটের স্টার যেটা, তার মানে এটা হচ্ছে সেই আপনাকে জ্যোতিষ শাস্ত্রটা বুঝতে হবে। এটা মূলত আমরা এই পৌষ মাসে এই মকর সংক্রান্তির সময় কিন্তু এই মেলার আয়োজন করা হয়। এর একটা কিন্তু জ্যোতিষ বিজ্ঞানে মানে অ্যাস্ট্রোলজিক্যালি একটা কিন্তু একটা ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা কথাই আসবো যে আমাদের পৌরাণিক যে ব্যাখ্যা রয়েছে, কেন আমরা এই কুম্ভ মেলা আয়োজন করে থাকি, এর মধ্যে দিয়ে মানে কি করা হয়, মানে রিচুয়ালস কি কি রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বলবো। তো সবার আগে আমি বলবো যে এর নামকরণ কেন কুম্ভ মেলা। ঠিক আছে, এই কুম্ভ কথাটার অর্থ কি? এখানে কুম্ভ বলতে মূলত বোঝানো হচ্ছে কলস। কি বোঝানো হচ্ছে? কলস, একদম। তো দেখো, এই যে কুম্ভ মেলা, তার একটা হিস্টোরিক্যাল কিন্তু গুরুত্ব রয়েছে। তো এর উল্লেখ কিন্তু আমরা বিভিন্ন গ্রন্থে পেয়ে থাকি, পৌরাণিক বিভিন্ন গ্রন্থ, যেরকম ঋগ্বেদ থেকে শুরু করে বিভিন্ন বেদে কিন্তু এর একটা উল্লেখ রয়েছে। ঠিক আছে, তো সবার আগে এই যে কুম্ভ মেলা, এখানে কি বলেছে? কুম্ভ মেলা ইজ রুটেড ইন দ্য মাইথোলজিক্যাল টেল অফ সমুদ্র মন্থন। একদম, দেবতা ও অসুরদের মধ্যে একটা সমুদ্র মন্থন হয়েছিল। ঠিক আছে, আপনি জানেন নিশ্চয়ই, যেখানে
এই যে অমৃতর যে ভার, ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা একদম। উঠে আসে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা নিয়ে কিন্তু দেবতা আর অসুরদের মধ্যে একটা লড়াই হয়, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হয়েছিল। তো এই যে যখনই এই সমুদ্র মন্থনের পর যে আমরা অমৃত যেটা আরোহণ করা হয়, ঠিক আছে, হ্যাঁ। তো সেই অমৃতের যে ভান্ডার বা সেই হাড়িটা নিয়ে কি হচ্ছে না দেবতারা পালিয়ে দেয়, হ্যাঁ, 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 ঠিক হ্যাঁ, আছে, একদম দেবতারা শুনেছি, পালিয়ে শুনেছি। যায় আর তার পিছু ধাওয়া করে কারা না অসুররা, অসুররা। ঠিক আছে। তো এর প্রত্যেকটা ঘটনা আমি বলবো, তো সবার আগে বলে রাখি যে এর 4টে জায়গায় কেন। তো যখন এই যে দেবতারা পলায়ন করে, তো সেই ভার থেকে 4টে জায়গায় আমরা দেখতে পাই এই যে অমৃতের কিছুটা অংশ কিন্তু পড়ে যায়। ছড়িয়ে পড়ে একদম। আচ্ছা। তাহলে ড্রপস অফ দিস নেকটার ফেল এট দ্য 4 লোকেশন, ঠিক আছে। আচ্ছা। এই 4টে লোকেশন যেটা আপনি দেখতে পেলেন হ্যাঁ। একটু আগে, কোথায় নাসিক, কোথায়, নাসিক, তারপরে উজ্জয়ন, হরিদ্বার আর প্রয়াগরাজ। হচ্ছে প্রয়াগরাজ। হ্যাঁ। তাহলে এই যে 4টে জায়গায় কিন্তু এর ড্রপ পড়েছিল। তাহলে এটাই বলছে যে এই অমৃতের ফোঁটাগুলি 4টে স্থানে পড়েছিল। আর এই জন্যই এই পূর্ণ তিথিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন পুণ্যার্থী তারা কিন্তু স্নান করে, ঠিক আছে। তো মনে করা হয়, হিন্দু মাইথোলজিতে মনে করা হয় যে এই স্নানের মাধ্যমে আমরা আমাদের যে কুকর্ম, ঠিক আছে, বা আমরা যে পাপ যেটা, ঠিক আছে, তো সেটার একটা স্খলন হয় বা বলতে পারো এই পাপ ধুয়ে যায় এই স্নান, একদম পাপ ধুয়ে যায় এই স্নানের মধ্যে দিয়ে। তো সেটাই আমরা দেখতে পাই যে তীর্থযাত্রীরা কি করে না এই নদীতে ডুব দিয়ে কি করে না পবিত্র স্নান করে। সাধু সন্ত যারা রয়েছে, যারা এই যে বিভিন্ন নাগা সাধু যারা অঘরী রয়েছে, তারাও কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে, তারাও কিন্তু এই নদীতে স্নান করে থাকে, ঠিক আছে। তাহলে এর একটা কিন্তু বলতে পারো যে আমাদের হিন্দু ধর্মে কিন্তু এর একটা বিভিন্ন জায়গায় এই মহাকুম্ভ বা এই কুম্ভ মেলার কিন্তু আমরা উল্লেখ পাই। তো এবার আমি বলবো যে এর নামকরণটা কি করে এসছে। তাহলে আমরা এই যে কুম্ভ মেলা, এই সংস্কৃত ওয়ার্ড কিন্তু এই কুম্ভ, ঠিক আছে, এটা কিন্তু একটা সংস্কৃত ওয়ার্ড কুম্ভ থেকে এসছে, যার মানে কি না জার, পট বা ভেসেল। আমি একটু আগেই বললাম, ঠিক আছে, যে একটা পাত্রকে বোঝানো হচ্ছে, তো সেটাকেই বলা হচ্ছে কুম্ভ, ঠিক আছে। তো এটাই এখানে বলেছে, যার উল্লেখ কিন্তু বিভিন্ন, আপনি তো হিস্ট্রি পড়ান, এই তো আমার চাই তো ঋগ্বেদ চলে এসেছে, যজুর্বেদ তারপরে সামবেদ, আর অথর্ববেদ, 4টে বেদ চলে এসেছে। এই যে বেদের কিন্তু এই বেদে কিন্তু এর উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো কুম্ভ বলতে আমরা যেটা বুঝলাম, কুম্ভ হচ্ছে কি না এই পাত্রকে আমরা বোঝাচ্ছি বা এই জার বা পটকে আমরা বোঝাচ্ছি কি না কুম্ভ। আর মেলা মানে তো কি না মানুষজনের কি সমাগম, এখানে পুণ্যার্থীদের যে সমাগম, সেটাই হচ্ছে মেলা। তাহলে কুম্ভ মেলা বলতে আমরা কি বুঝি? গ্যাদারিং, কনফারেন্স অর ইউনিটি অ্যারাউন্ড দ্য নেক্টার অফ ইমমর্টালিটি। তাহলে অমরত্ব, তাহলে এই অমরত্বের আশায় যে অসুরেরা যে ধাওয়া করেছিল, কাদের না দেবতাদের ধাওয়া করেছিল। তারা জানে যে এই নেক্টার মানে এই যে অমৃত পান করার মধ্যে দিয়ে তারা কি হয়ে যাবে না আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, তারা অমর হয়ে যাবে। তো সেই আশায় তারা কি না দেবতাদের পিছু নেয়, ঠিক আছে। তো দেবতাদের প্রায় 12 দিন, তো এই যে 12 বছরের ইন্টারভ্যালে দেখি, তাহলে দেবতাদের 12 দিন মানে আমাদের কাছে সেটা 12 বছর। বোঝা গেল? জিতুদার তো খুব খুশি। তো প্রত্যেকটা জিনিস এখানে বাংলায় রয়েছে। তো যারা বাংলায় কমফোর্টেবল তারা অবশ্যই এই বাংলায় ভার্সনটা কিন্তু তোমরা ফলো করতে পারো। তো দেখো সেম জিনিসটাই বললাম যে কুম্ভ মেলা সংস্কৃত কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ কি না কলস বা একটা ঘট বা পাত্র, ঠিক আছে, যেটার উল্লেখ আমরা বিভিন্ন বৈদিক গ্রন্থে আমরা কিন্তু পেয়ে যাই। সেটা যজুর্বেদ, সামবেদ বা অর্থবেদ, ঋগ্বেদ, প্রত্যেকটা বেদে কিন্তু এর অর্থ রয়েছে, ঠিক আছে। এছাড়াও এই যে কুম্ভ কথাটা, এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে এই রাশিকেও বোঝায়, কুম্ভ রাশিকেও, কুম্ভ রাশিকেও কিন্তু মেন করে। আর মেলা মানে তো আপনি বুঝতেই পারছেন, মেলা মানে কি না মেলা মানে হচ্ছে জনসমাগম, ঠিক আছে, সেই জন্যই হচ্ছে কুম্ভ মেলা। তার মানে এই কুম্ভ সাথে কিন্তু কুম্ভকর্ণের কোনো যোগ সাযোগ নেই। তো এবার আমরা আসি যে মাইথোলজিক্যাল যে স্টোরি রয়েছে, যে পৌরাণিক যে কাহিনী রয়েছে, সেই কাহিনীতে আমি আসবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উপরে কে রয়েছে না
উপরে রয়েছে আমাদের হিন্দু দেবকে না দেবতা, সে হচ্ছে বিষ্ণু, ঠিক আছে, বিষ্ণু পড়ে রয়েছে। তো সমুদ্র মন্থন থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে এই পৌরাণিক উৎস কি বলেছে না, অনেক হিন্দু বিশ্বাস করে যে কুম্ভ মেলা উদ্ভব হয়েছিল আদিকাল থেকে এবং তা হিন্দু পুরাণে সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত। হিন্দু কিংবদন্তি যদিও দেবতা অসুরদের দ্বারা সমুদ্র মন্থন করার পর একটি অমৃত পাত্রর সৃষ্টির বর্ণনা দেয়। তাহলে আমরা জানি যে আমাদের বৈদিক গ্রন্থে এই সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে, এই মন্থনের মধ্যে দিয়ে কিনা অমৃত আরোহণ করা হয়। তো এখানে আরো কিছু স্টোরি রয়েছে, যেরকম মহর্ষি দুর্বাসা বলে একজন মুনি ছিলেন, বুঝলেন স্যার, মহর্ষি দুর্বাসা বলে একজন মুনি ছিলেন। তো তার আশীর্বাদ পেয়ে অসুরেরা অনেক শক্তিশালী হয়ে ওঠে। আচ্ছা, উনি আশীর্বাদ দিয়েছিলেন অসুরদের? একদম, অসুররা অনেক শক্তিশালী হয়ে ওঠে আর দেবতারা ক্রমশই দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। তো তারা কার কাছে যান? তারা বিষ্ণুর কাছে যান। দেবতারা কার কাছে যান? না বিষ্ণুর কাছে যান। তো দেখুন এখানে সেটাই এখানে উল্লেখ রয়েছে যে কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুরেরা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে। এই তো আমরা শুনতে পাই বেদিক কালে যে বিষ্ণু ইজ দ্য ক্রিয়েটর, বেদিকে আমরা পড়াই বিষ্ণু ইজ দ্য ক্রিয়েটর, তাই ওনার কাছে গেছে, তাই তো? হ্যাঁ, না অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে সৃষ্টি আমরা বলতে পারি, সৃষ্টির জনক কিন্তু আমরা আবার ব্রহ্মাকেও মনে করি, ব্রহ্মা, ঠিক আছে। হ্যাঁ, ব্রহ্মার থেকেই কিন্তু সৃষ্টি মনে করা হয় যে বিষ্ণু দ্য প্রোটেক্টর, বিষ্ণু দ্য প্রোটেক্টর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তার মানে তাদের যে সাফারিং, তাদের যে দুর্দশা, সেই দুর্দশার কথা কাকে গিয়ে বললেন? না বিষ্ণুর কাছে গিয়ে বললেন। এবার দেখো কি বলছে, তখন ভগবান বিষ্ণু ও তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আরোহণ করার পরামর্শ দেন। তার মানে এখানে কি না শুধু দেবতারা না, যে এর পাশাপাশি কি বলা হচ্ছে যে না তোমরা অসুরদেরও ডাকো আর তোমরা কি করো, সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে তোমরা কি করবে না অমৃত আরোহণ করবে, ঠিক আছে। এবার এই অমৃত থেকে কিন্তু পরবর্তীকালে অসুরদের বঞ্চিত করা হয়েছিল। তো যাই হোক, তাহলে দুজনেই কিন্তু পার্টিসিপেট করে এই সমুদ্র মন্থনে। এই তো ছবিতে দেখা যাচ্ছে, ছবিতে একদম। তাহলে এই যে তোমরা যে ছবিতে দেখতে পাচ্ছ, এক পাশে রয়েছে অসুরেরা আর এক পাশে রয়েছে দেবতারা, ঠিক আছে। তাহলে এরা কিন্তু বিষ্ণুই কিন্তু এই সাজেশনটা দেন, ঠিক আছে। তাহলে অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন। তাহলে যেই অমৃতটা আরোহণ হয়ে গেল, তাহলে ইন্দ্রের যে পুত্র জয়ন্ত সে কি করলো, সেই কলস নিয়ে উড়ে গেল, পালিয়ে গেল, আকাশে উড়ে গেল। দেবতা তো যা কিছু করতে পারে, ঠিক আছে। তো দেবতারা কি করলেন, একদম পালিয়ে লাভ নিয়ে নিলেন নিজের শক্তির, ঠিক আছে। তো এবারে অসুররা কি করলো না তারা করলো, ঠিক আছে। তো দেখো অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুরেরা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ইনফ্যাক্ট তারা ধরেও ফেলেছিল। আচ্ছা, ঠিক আছে, জয়ন্তকে কিন্তু তারা ধরেও ফেলেছিল। এবার আবার আমরা দেখতে পাই যে এখানে সেই বিষ্ণুই পরবর্তীকালে কি করে, বিষ্ণু পরবর্তীকালে মোহিনী রূপ নিয়ে আসে, একটা নারীর রূপ নিয়ে আসে। তো ছোটবেলায় দেখেছো তো নিশ্চয়ই এগুলো? হ্যাঁ একদম, ওই যে মানে ওদেরকে অসুরদেরকে ভ্রমিত করে দেবে, হ্যাঁ একদম, এরকম বসানো হয় দুপাশে, ঠিক আছে। আমরা এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিন্তু বলতে পারো এই পৌরাণিক কাহিনীর সাথে কিন্তু এটা জড়িত। তার মধ্যে কি না তারা কি করেছিল না, তারা কিন্তু এই অসুরদের মধ্যে থেকে দুজন অসুর কিন্তু অমৃত পেয়ে গেছিল, রাহু আর কেতু, গলাটা কেটে দিয়েছিল, একদম সেই জন্যই কিন্তু গলাটা কেটে দেয়। ওই জন্য হিন্দু ধর্মের 10টা গ্রহ বলা হয়, একদম। তো এই জন্য এর কিন্তু পৌরাণিক একটা ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, তো আমরা সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তার পৌরাণিক ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা কুম্ভ মেলার ব্যাখ্যাতেই সীমিত থাকছি। তো যেখানে আমরা দেখতে পাই যে একটা সময় কিন্তু জয়ন্তর কাছ থেকে সেই তার যে অ্যাক্সেস, তার যে এই যে আমরা সমুদ্র মন্থন করে যে অমৃত আরোহণ করা হয়েছিল সেটা কিন্তু অ্যাক্সেস পেয়ে যায়। তো পরবর্তীকালে মোহিনী রূপ ধারণ করে কে না বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে আসে। আর তারপর দেবতা ও অসুরদের মধ্যে কি করা হয় না, সেটাকে ডিস্ট্রিবিউশন করার একটা ব্যবস্থা করা হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু
এখানে একটা চালাকি করা হয়েছিল। অসুরেরা শক্তিশালী তো বটে, কিন্তু মাথায় বুদ্ধি নেই। হ্যাঁ, বুঝতে বুদ্ধি কম পেরেছেন তো? ছিল। হ্যাঁ, তো ওদের ভগবানরা মাথায় পড়াশোনা বুদ্ধি করে কম গেছে, নয়। ভগবানরা একদম। পড়াশোনা এই করেছিল। জন্যই বলি দেবতা হও, পড়াশোনা করো, ঠিক আছে? চাকরি যাই হোক। পাও। তো এবার ঘটনা হচ্ছে যে তাদের কাছে কিন্তু বুদ্ধি ছিল না। এবার ভগবান কি করলো না, মোহিনী রূপ নিয়ে ছল করলো তাদের সাথে বিষ্ণু, ঠিক আছে? এটা তো তো এবার এক পাশে বসালো দেবতাদের, আরেক পাশে বসালো কাদের? অসুরদের। এবার অসুরদের ডুপ্লিকেট অমৃত পান করা হলো। অসুররাও তো পান করে চলেছে, কিন্তু ওই অসুরগুলোর মধ্যে থেকে যে রাহু আর কেতু দুজন চালাক ছিল, টুক করে বসে গেছে কাদের কাছে? না দেবতাদের লাইনে বসে গেছে, ঠিক আছে? তো যাই হোক, তো মোট কথা হচ্ছে এবার ঘটনা হচ্ছে কি না, এই কুম্ভ মেলার কিন্তু এই কাহিনী থেকে এই কুম্ভ মেলার সূচনা। কারণ এই যে জয়ন্তকে যখন আমরা দেখি যে অসুরেরা ধাওয়া করে, তো কতদিন ধরে না 12 দিন ধরে, ঠিক আছে? 12 দিন। তো এই জিনিসটাই বলা হচ্ছে অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান। তো সেই সময়কালেই কিন্তু আমরা দেখতে পাই যে এই অমৃত, এই 4টে জায়গা, এই লোকেশন দেখতে পাচ্ছ কোথায় কোথায়? হরিদ্বার, প্রয়াগরাজ। দারুণ ছবিটা এনেছেন, ছবিটা কোথা থেকে এনেছেন? নাসিক, যেখান থেকে আনি না কেন, ঠিক আছে? ভালো লেগেছে তো? হ্যাঁ, হেভি ছবিটা একদম। তাহলে তোমরা বুঝতেই পারছো এই 4টে জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে এই অমৃত যে ড্রপ বা ফোঁটা সেটা কিন্তু পড়েছিল। তো সেই জন্যই কিন্তু এই 12 বছরের ইন্টারভ্যালে এই কুম্ভ মেলা। তাহলে বোঝা গেল স্যার, স্টোরি বোঝা গেল। তাহলে তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে প্রশ্ন, তোমাদের এই গল্প থেকে প্রশ্ন আসবে না, আসবে কোথায় না কোন 4টে লোকেশনে আমরা এই কুম্ভ মেলার আয়োজন দেখতে পাই, কত বছরের ইন্টারভ্যালে? না এটা কিন্তু একটা পূর্ণ কুম্ভ, ঠিক আছে? বোঝা গেল? এটা কিন্তু একটা পূর্ণ কুম্ভ যেটা 12 বছরের ইন্টারভ্যালে হয়। আর পূর্ণ কুম্ভ 12 বছরের ইন্টারভ্যালে কেন হচ্ছে তার পেছনে তার যে পৌরাণিক কাহিনী সেটা কিন্তু আমি তোমাদের বললাম যে 12 দিন ধরে কিন্তু একটা যুদ্ধ বা বলতে পারো তারা করেছিল কারা? না অসুরেরা দেবতাদের। আর সেই সময়কালে কি না এই পাত্র থেকে কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ এটা পড়েছিল 4টে জায়গায়, ঠিক আছে? চলো, তো এবার ঘটনা হচ্ছে যে এই মহাকুম্ভ মেলা এই ব্যাপারটা কি, ঠিক আছে? তাহলে মহাকুম্ভ মেলা ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট। তাহলে এটা আমাদের হিন্দু ধর্মের একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কিন্তু একটা গ্যাদারিং বলতে পারো, ঠিক আছে? যেটা 144 বছর পর প্রয়াগরাজে কিন্তু হচ্ছে। তাহলে এখানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2025-এর এই যে কুম্ভ মেলা, এটাকে আমরা কি বলছি না এটাকে মহাকুম্ভ বলছি, কারণ 144 বছরের ইন্টারভ্যালে কিন্তু এটা হয়ে থাকে। এটা তো এক্সামে আসতেই পারে, লোকেশন নিয়ে যে 144 বছরের পর কোথায় হয়েছে, একদম আসতে পারে। তার মানে একটা পূর্ণ কুম্ভ হয় হচ্ছে 12 বছরে, আর 12টা পূর্ণ কুম্ভের পরেই আমরা দেখতে পাই একটা মহাকুম্ভ দেখতে, ঠিক আছে? সেই জন্যই আগে কি লেখা না মহাকুম্ভ। তাহলে কুম্ভ মেলা 12 বছরের ইন্টারভ্যালে, আর 12টা কুম্ভ মেলায় মিলে হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। না একটা পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে 12 বছর, ঠিক আছে? এই 12টা পূর্ণ কুম্ভ মেলা মিলে হচ্ছে মহাকুম্ভ, ঠিক আছে? তো এরকমই আরো ডিভিশন রয়েছে স্যার। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি কুম্ভ মেলা হয় 4 বছরের ইন্টারভ্যালে, ঠিক আছে? কুম্ভ মেলা 4 বছরের ইন্টারভ্যালে। এবার 4টে যে লোকেশন দেখলাম না সেটা অল্টার হতে থাকে। একবার হবে কোথায় না হরিদ্বারে, একবার হলো প্রয়াগরাজে, একবার উজ্জয়িনে, একবার নাসিকে। আর মহাকুম্ভটা সবসময় প্রয়াগরাজে হবে। হ্যাঁ, এবার মহাকুম্ভ সবসময় প্রয়াগরাজেই হবে। মহাকুম্ভের যে লোকেশন সেটা নির্দিষ্ট, সেটা সব সময় সেটা রোটেট করবে না, সেটা সব সময় কোথায় হবে? সেটা সব সময় প্রয়াগরাজে কিন্তু হবে। বোঝা গেল? তাহলে এই যে 144 বছরের ইন্টারভ্যালে আমরা এই মহাকুম্ভ দেখছি, সেটার লোকেশনটা কিন্তু অলরেডি বলাই রয়েছে কোথায়? প্রয়াগরাজ। আর এই কুম্ভ মেলা যেটা 4 বছরের ইন্টারভ্যালে হয় সেটা কিন্তু রোটেট করতে থাকে এই 4টে জায়গার মধ্যে রোটেট করতে থাকে। এবার অর্ধকুম্ভ যেটা 6 বছরের ইন্টারভ্যালে হয়, অর্ধ মানে হাফ বলছি তো, অর্ধ মানে হচ্ছে হাফ। তাহলে অর্ধকুম্ভ এটার দুটো লোকেশন হরিদ্বার আর হচ্ছে প্রয়াগরাজ, ঠিক আছে? তাহলে অর্ধকুম্ভ হচ্ছে হরিদ্বার প্রয়াগরাজ, আর কুম্ভ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা 4 বছরের ইন্টারভ্যালে 4টে ডিফারেন্ট লোকেশনে। এই বুঝতে সুবিধা, 4 বছর 4টে লোকেশন। হ্যাঁ, 4 বছর 4টে লোকেশন, একদম। আর পূর্ণ কুম্ভ যেটা 12 বছরের ইন্টারভ্যালে হয় সেটা হচ্ছে এই 4টে সাইটে হয়, প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়ন, ঠিক আছে? তো এট এ টাইম এই 4টে জায়গায় হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? এটা মহাকুম্ভটা শুধু হচ্ছে প্রয়াগরাজ, মহাকুম্ভটা হচ্ছে এটা তো প্রথম হচ্ছে মনে হয় হিস্ট্রিতে, কারণ 144 বছর মানে ভারতবর্ষ স্বাধীনতার পরই প্রথম হচ্ছে, একদম তাই, ঠিক আছে? একদম কবে অবধি চলবে না? এটা কিন্তু ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি অবধি কিন্তু এটা চলবে, একদম, ঠিক আছে? 26শে ফেব্রুয়ারি অবধি চলবে, ঠিক আছে? যাবেন চলো যাওয়াই যে ছুটি দেবে কি দেখতে হবে। ছুটি পেলে আমরাও কি পূর্ণ স্যার না, আমরাও তো পাপ টাপ করিনি, ঠিক আছে? আমরা অনেক কি স্যার পূর্ণ করি তো? না, অবশ্যই করি, পড়াচ্ছি তোমার
আমাদের তো যাই হোক চাকরি পেলে ভালো জিনিস, বাট হ্যাঁ চেষ্টা করবো সময় সুযোগ পেলে আমরাও কি একবার স্নান করেই আসা যায়, একটা ব্লগিং করে আসবো, ঠিক আছে? আচ্ছা ব্লগ করে তো চলো তাহলে আমরা মোটামুটি এখানে দেখে নিলাম। আচ্ছা এবার আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জিনিস বলতে চাই। আপনি কিছু বলতে চান? না না আপনি বলুন যে এটা কি, এটা তো এটা ইউনেস্কো দেখতে পাচ্ছি, ইউনেস্কো। হ্যাঁ তো ইউনেস্কো দেখতে 2017তে এই আমাদের এই কুম্ভ মেলা কিন্তু বলতে পারো 2017 আমি আছে মেনশন রয়েছে 2017তে ইউনেস্কো কিন্তু এটাকে রেকগনাইজ করে, ঠিক আছে? ইউনেস্কো ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো যারা দেখছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়। তাহলে ইউনেস্কো কিন্তু 2017 সালে তোমরা দেখতে পাচ্ছ যে এই কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এর লিস্টে কিন্তু এই কুম্ভ মেলাকে ইনক্লুড করেছে। বোঝা গেল স্যার? তাহলে আমাদের এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে এবছর 2025 কুম্ভ মেলা যেটা 13ই জানুয়ারি শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে, যেটা 144 বছরের ইন্টারভ্যালে এই কুম্ভ মেলার আয়োজন, যেটাকে আমরা বলছি মহাকুম্ভ। তো তোমাদেরও যাদের ইচ্ছে রয়েছে অবশ্যই ভিজিট করো এই সময় প্রয়াগরাজ, খুব ভালো লাগবে, ঠিক আছে? আর এটা প্রশ্ন হতে পারে তো, স্ট্যাটিক কোশ্চেন হয়ে যাবে যে কবে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হয়েছিল 2017 সালে। অবশ্যই, তাহলে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আমাদের সংস্কৃতি বা আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এই কুম্ভ মেলা। আর তোমরা যদি পারো তো অবশ্যই একবার ভিজিট করতেই পারো, ঠিক আছে? তাহলে এই বলে আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে, বুঝলে তো স্যার? একদম বুঝে গেলে তো? রঞ্জন স্যার পুরোপুরি একদম বিস্তৃতভাবে বলে দিল কি হয়েছিল হিস্ট্রিতে। এবার হিস্ট্রিতে তো আমরা বেদ পড়ে থাকি, কিন্তু এত ইনফরমেশন তো পড়ি না, এটা আমাদের মাইথোলজিক্যাল সায়েন্স। তো রঞ্জন স্যারকে ধন্যবাদ যে এত কিছু জানিয়ে দিল, প্লাস এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কথা ইম্পর্টেন্ট যে কতটা বছর পরে হচ্ছে, কোথায় হচ্ছে, 2017 কি হয়েছিল, হেডকোয়ার্টার কোথায়, সমস্ত কিছু বলে দিল। তাহলে এখানে শেষ করি স্যার। একদম চলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ ভেরি মাচ। कितना मिनट हुआ है? 20 मिनट।